হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। কিয়েভের রেল স্টেশনে রুশ হামলায় নিহত ৮, আহত ১২। পাল্টা আঘাতের হুমকি ইউক্রেনের। পশ্চিমাদের আকাশ সুরক্ষা সহায়তা কমেছে, অভিযোগ জেলেনস্কির। ইমরান খানের কারাবাসে ৩ বছর পূর্তির দিনে পাকিস্তানের সংঘর্ষ। পিটিআই নেতার অধিকার পুনর্বহালের আহ্বান অ্যামনেস্টির। মুক্তির সিদ্ধান্ত আদালতের, বলছে সরকার। এবং ইউরোপ থেকে এশিয়া তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। ইতালির ২৭ শহরে রেড অ্যালার্ট জারি। জাপান ও দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ভাঙছে উচ্চ তাপমাত্রা। এবারে আমেরিকাকে বাদ দিয়ে হরমুজ খোলা ইস্যুতে ওমানের সাথে ইরানের আলোচনা চুক্তি। খুব শিগগিরই কি খুলছে হরমুজ, কি বলছে তেহরান? ইরান আমেরিকা যুদ্ধে তেল গ্যাসের তীব্র সংকটের সুযোগে কোটি কোটি ডলার কিভাবে লুটে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো। হত্যার শিকার একসাথে ২ পরিবারের ১১২ ফিলিস্তিনিকে দাফন। গাজার ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় গণজানাজা। খুব শিগগিরই আবারও খুলতে যাচ্ছে হরমুজ, এমন ইঙ্গিত দিয়েছে ইরান। তবে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, আলোচনা ও চুক্তি হবে ওমানের সাথে। খামেনির দেশের ভয়াবহ অভিযোগ, আমেরিকা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা, এমন ভয়াবহ অভিযোগ তুলেছে ইরান। একই সাথে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। খুব শিগগিরই চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত ইরানের। কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কোনোভাবেই আমেরিকা আর জায়গা পাবে না। এটা বোঝাতেই হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান। এর মধ্য দিয়ে ইরান আবারও জানিয়ে দিল, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব কেবল এই অঞ্চলের দেশগুলোর, বাইরের কোনো শক্তির নয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্যবাদের দিন শেষ। আর ওমানের সাথে হরমুজ নিয়ে ইরানের চুক্তি সেই কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই। কি আছে হরমুজ ইস্যুতে ইরান ওমান চুক্তিতে? মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তি হলে ৬০ দিনের জন্য টোল দেয়া ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ পার হওয়ার অনুমতি পাবে। পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো হরমুজের উত্তরাঞ্চলের লেন ব্যবহার করে ইরানের জলসীমা দিয়ে চলাচল করবে। পারস্য উপসাগর থেকে বের হতে জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজগুলো ওমানের জলসীমা ব্যবহার করবে। আর চুক্তির প্রথম ৩০ দিনের মধ্যে দুই পক্ষ একসাথে হরমুজ প্রণালীর নিচে থাকা সব সামুদ্রিক মাইন সরিয়ে ফেলবে। তবে ৬০ দিন পর কি হবে, টোল দিতে হবে কিনা তা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে দুই দেশ। তবে এই আলোচনার মাঝেই ইরানের ভয়াবহ অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নতুন চুক্তিতে সই করার জন্য ইরানের সামনে এবারই শেষ সুযোগ। ট্রাম্পের এমন মন্তব্য তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে বলে অভিযোগ তেহরানের। আমেরিকাকে আলোচনা থেকে ইরান বাদ দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী খুলে দেয়া ও যুদ্ধ বন্ধে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা চলছে। খুব শিগগিরই জলপথটি খুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে যথারীতি আবারও হুমকি দেন, প্রয়োজনে ফের ইরানে সামরিক হামলা হবে। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে যাবে, না হলে ইরানে আবারও ভয়াবহ সামরিক অভিযান শুরু হবে। আমরা এরই মধ্যে তাদের উপর খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাতটা এখনো বাকি। আশা করি আমাদের সেটা করতে হবে না, যদিও তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতির দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ২-১ দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হরমুজ প্রণালীর মতো অচল অবস্থা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেবেও। লোহিত সাগরে সৌদি আরবের একটি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে থাকা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেবে সৌদির ওপর সামুদ্রিক অবরোধ আরোপের পর এখন পর্যন্ত রিয়াদের ৮টি জাহাজের ওপর হামলা হয়েছে। আরও ২৯টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দিয়েছে হুথিরা।
হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে ঐতিহাসিক প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের দীর্ঘ আলোচনার পর হরমুজের ভৌগোলিক সীমানা এবং বাণিজ্যিক জাহাজের প্রবেশ ও বের হওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকলে শিগগিরই যৌথ ঘোষণা আসতে যাচ্ছে। তবে ওমানের সাথে এই চুক্তি প্রণালীর পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করেন তিনি। দীর্ঘ 60 বছরের ঐতিহ্য ভেঙে তৈরি হচ্ছে এই নতুন আন্তর্জাতিক রুট, যা 2 থেকে 4 মাস বা তার বেশি সময় কার্যকর থাকবে। নতুন নকশা অনুযায়ী নৌপথের বড় একটি অংশ থাকবে ইরানের জলসীমায় এবং কিছু অংশ পড়বে ওমানের আওতায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী জানিয়েছেন, নতুন রুট চালু হলে লারাক দ্বীপ এবং ওমানের জলসীমায় থাকা সাময়িক বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে হরমুজ পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হবে কিনা তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দেয়া তথ্যে। সেনকম জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত সামরিক অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে এ পর্যন্ত 48টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে মার্কিন বাহিনী। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র আখ্যা দিলেও নেতানিয়াহু জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে একাই যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে সুদূর এডেন উপসাগরেও। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে যুদ্ধের কারণে গোটা বিশ্বে যখন জ্বালানির অভাবে বাড়ছে হাহাকার, তখন লাভের গুড় পকেটে ভরছে আমেরিকা ও ব্রিটেনের কিছু বড় বড় তেল কোম্পানি। তেল গ্যাসের অভাবে যখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে জীবনযাত্রার খরচ মেটাতে, তখন আকাশচুম্বী দামের সুযোগে এক্সন মোবিল, শেভরন ও শেলের মতো বহুজাতিক তেল কোম্পানিগুলোর পকেটে ভরছে বিপুল মুনাফা। যুদ্ধে নিরীহ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে কিভাবে পোয়াবারো হয়েছে এসব বড় বড় তেল কোম্পানি, কিভাবে তারা লুটে নিচ্ছে হাজার কোটি ডলার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শত শত কোটি ডলারের ব্যবসা করেছে বিশ্বের বড় বড় তেল কোম্পানি। ইরান আমেরিকার সংঘাতের জেরে হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় থমকে যায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ। সমুদ্রপথ অচল হলেও তেলের কেনা বেচা থেমে থাকেনি, বরং বহুগুণ বেড়ে যায় জ্বালানির দাম। পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের আগুন জ্বলছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে তেল কোম্পানির উপার্জন। রেকর্ড পরিমাণ মুনাফায় হুড়ে ফেপে ওঠে এই খাতের মোড়লদের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু সংকটময় পরিস্থিতিতেও তেলের বাজারে কেন এমন চরম উন্মাদনা? যুদ্ধের মাঝেও কিভাবে কপাল খুলে গেল তেল দানবদের? যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে তেল সরবরাহকারী এক্সন মোবিল, শেভরন কিংবা শেলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পুরোদস্তুর ফায়দা তুলে নিয়েছে। সরবরাহ সংকট থাকার কারণে বিশ্ব বাজারে আকাশচুম্বী দামে তেল বিক্রি করে রেকর্ড পরিমাণ মুনাফা নিজেদের পকেটে তোলে এসব কোম্পানি। গ্যাসোলিন ও জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় অয়েল জায়ান্টদের আয় আগের যে কোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তেল পরিশোধনের বাড়তি মার্জিন আর উচ্চ মূল্য কোম্পানিগুলোকে দিয়েছে কোটি কোটি ডলারের উপচে পড়া লাভ। হরমুজ প্রণালী সহ নানা জায়গায় নৌপথে তেল সরবরাহের জটিলতার কারণে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ জুড়ে জ্বালানি পাম্পগুলোতে হু হু করে বাড়তে থাকে তেলের দাম। জীবনযাত্রার খরচ সামলাতে হিমশিম খেতে হয় জনসাধারণকে। যুদ্ধের চাপে বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখোমুখি হলেও তেল খাতে দেখা গেছে অবিশ্বাস্য রকম বাণিজ্যিক সাফল্য। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে ক্ষোভের আঁচ। জ্বালানি বাজারের সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতেও তেল দানবদের ব্যাপক মুনাফা লাভের জেরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর অসন্তোষ। কিছু বিশ্লেষক ও সংশ্লিষ্ট খাতের অনেকে মনে করেন, বিশ্বজুড়ে তেলের বিকল্প শক্তির ব্যবহার ঠেকিয়ে রাখতে তৎপর বড় বড় জ্বালানি প্রতিষ্ঠানগুলো। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্দার আড়ালে নানা রকম সুদূর প্রসারী চাল চালছে বিগ অয়েল বা বহুজাতিক তেল কোম্পানিগুলো। সেই সাথে ভূরাজনৈতিক অস্থিরতার মাধ্যমে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করে ফেলে এসব বড় প্রতিষ্ঠান।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তেল কোম্পানিগুলোর মুনাফা বাড়লেও মারাত্মক বেকায়দায় রয়েছে আমেরিকা। সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে মার্কিন সরকার তাদের নিজস্ব জরুরি তেলের মজুদ থেকে কোটি কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে বাধ্য হয়েছে। ফলে দেশটির কৌশলগত তেলের পরিমাণ কমে গিয়ে 4 দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাইরে থেকে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বাজারের নিয়ন্ত্রক মনে হয়, কিন্তু বাস্তবে জ্বালানি নিরাপত্তা টিকিয়ে রাখা তাদের জন্য দিন দিন হয়ে উঠছে আরও কঠিন। ইউক্রেনের কিয়েভে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 12 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় রেল স্টেশন ছাড়াও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি প্রধান লজিস্টিক হাব ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাশিয়ায় মোতায়েন করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হলে সেগুলোকে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। এদিকে 2025 সালের তুলনায় চলতি বছর পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক মুহূর্তে দুটি পরিবারের শতাধিক মানুষকে বুঝে শুনে হত্যাকে বর্বরতার কোন মানদণ্ডে ফেলা যায়? আর লাশগুলো উদ্ধার করে স্বাভাবিক দাফন ও কবরের জন্য যদি অপেক্ষা করতে হয় প্রায় 3 বছর। চলতি সপ্তাহে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের এমনই এক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ব বিবেককে, যেই নৃশংসতম কাণ্ডের হোতা ইসরায়েলি বাহিনী। বিভীষিকাময় এই হত্যাকাণ্ড কিভাবে, কোথায় হয়েছে? দীর্ঘদিন দেখতে দেখতে অনেকের কাছে ইদানিং গা শোয়া হয়ে গেছে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার এই উন্মাদনা। নিয়মিত মানবতার বলি শোনানো পশ্চিমারা তো বটেই, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের চোখের সামনে এই নির্মমতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে বছরের পর বছর ধরে চলছে ইতিহাসের বীভৎসতম হত্যাযজ্ঞ। দেরিতে হলেও আবার বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে গাজায় ইসরায়েলের বর্বরতার সদ্য উদ্ঘাটিত নজির। চরম মর্মান্তিক যে ঘটনা শুনে, দৃশ্য দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, অজান্তেই ভিজেছে চোখের কোণ। দৃশ্যটি গাজা সিটির ফিলিস্তিনের পতাকায় ঢাকা থরে থরে সাজানো খাটিয়ার দীর্ঘ সারি, যা একেবারেই রূপক নয়, প্রতিবাদী কর্মসূচির দৃশ্যও নয়। বাস্তবিক অর্থেই হতভাগ্য শতাধিক মানুষের দেহাবশেষের আনুষ্ঠানিক কবরের আগে জানাজার দৃশ্য, যারা নিহত হয়েছেন একই দিনে একই ঘটনাস্থলে। এখানেই শেষ নয়, জানাজা আর কবরের স্বাভাবিক প্রক্রিয়ার জন্যও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় 1000 দিন। আবু শরিয়া এবং আল হাসাইনা পরিবারের সদস্যদের দাফনের সুযোগে স্বস্তি মিললেও শোকের ছায়া নেমেছে পরিবার দুটির বেঁচে থাকা সদস্যদের জীবনে। আজ একটি শোকার্ত দিন। গণহত্যার 3 বছর পর এই মুহূর্তটি পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তুলেছে। এটি আমাদের সন্তান, নারী ও পুত্রদের জীবনে শোক ফিরিয়ে এনেছে। সান্ত্বনা এতটুকুই যে আমাদের বিশ্বাস, আল্লাহর কাছে তারা শহীদের মর্যাদা পাবে। 2023 সালের 22 নভেম্বর গাজার সাবরা এলাকার একটি আবাসিক ব্লকে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী, যেখানে বাস করতেন আবু শরিয়া ও আল হাসাইনা পরিবারের শত শত সদস্য। ওই দিন প্রথমে হামলা হয় ফাতি আবু শরিয়ার বাড়িতে। এতে ব্যাপক হতাহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বহু মানুষ আশ্রয় নেন ফিলিস্তিনের সাবেক মন্ত্রী মুফিদ আল হাসাইনার বাড়িতে। ওই দিনের বিভীষিকা থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় 200 আত্মীয় ওই বাড়িকে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই বাড়িতেও বিমান হামলা হলে সাবেক মন্ত্রী সহ সবাই নিহত হন। ভবনটি পুরোপুরি ধসে পড়লে বেশিরভাগ মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ঠান্ডা মাথায় হত্যা করা হয় 3 শতাধিক মানুষকে, যার মধ্যে ছিল 44টি শিশু, 37 জন নারী আর 10 জনের বেশি প্রতিবন্ধী ব্যক্তি। আজ আমরা এমন এক জানাজা করছি যা ইতিহাসে এবং ফিলিস্তিনি আন্দোলনের ইতিহাসে নজিরবিহীন। আমরা সেই সব পচে যাওয়া মৃতদেহের কথা বলছি, যা ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের কর্মীরা অত্যন্ত কঠিন ও হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ধার করেছে। দিনের শেষে আমরা 8000-এর বেশি মৃতদেহের কথা বলছি, যা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দীর্ঘ প্রায় 32 মাস পর 14 জুলাই সীমিত সরঞ্জাম নিয়ে সাবরা এলাকার ওই আবাসিক ব্লকে উদ্ধার অভিযানে নামে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা। অভিযানটি ছিল অত্যন্ত জটিল, কারণ হামলা পরবর্তী বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল ফিলিস্তিনিদের শরীরগুলো। 1 আগস্ট পর্যন্ত টানা 17 দিনের অভিযানে 12 জনের মরদেহ শনাক্ত করতে সফল হন উদ্ধারকর্মীরা।
গাজা ভূখণ্ডের চারপাশ ঘিরে আরব রাষ্ট্রগুলো থাকলেও অসহায় ফিলিস্তিনিদের মৃত্যু চিৎকার আর অনাহারে ধুঁকে ধুঁকে মরার কষ্ট হয়তো তাদের চোখে পড়েনি। কথিত পশ্চিমা সুরক্ষার ছাতার ছায়াতলে থাকায় হয়তো ফিলিস্তিনি শিশুদের ছিন্ন ভিন্ন দেহ দেখেও বিবেককে নাড়া দেয়নি। এখনো অনেকটা দায়সারা বিবৃতিতে সীমাবদ্ধ প্রতাপশালী আরব নেতাদের ক্ষমতার বাহাদুরি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের 3 বছর পূর্ণ হওয়ার দিনে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইমরান খানের সাংবিধানিক অধিকার সীমিত করার অভিযোগ তুলে তার অধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার মুক্তির বিষয়টি আদালতের উপরই ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বন্দিদশার 3 বছর পূর্ণ হওয়ার দিন দেশটির বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার পিটিআই সমর্থক ব্যানার, ফেস্টুন নিয়ে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন। আটক করা হয় অনেককে। 2023 সালের 5 আগস্ট গ্রেফতার হওয়া 73 বছর বয়সী ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, দীর্ঘ সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের 2টি স্বাধীন মানবাধিকার মেকানিজম তার আটক ও কারাবন্দী অবস্থার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ডান চোখের রেটিনার সমস্যা সহ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আদালতের তত্ত্বাবধানে তাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকার সাফ জানিয়েছে, আইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার মুক্তির সুযোগ নেই। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে নতুন ষড়যন্ত্রের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মুসলিমদের পবিত্র এই ধর্মীয় স্থান দখলের পায়তারা চালাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ এনে সতর্কতা জানিয়েছে জর্ডান। এই অবস্থায় আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ কূটনীতিকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, আল-আকসাকে কেন্দ্র করে নতুন কোনো পদক্ষেপ শুধু ফিলিস্তিন, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের সংকট নয়, বরং এটি গোটা মুসলিম বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপট তৈরি করতে পারে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ ঘিরে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। জেরুজালেমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনা ইসরায়েলের দখলে চলে যাওয়ার ঘোর আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জর্ডান। পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে দেশটি আরব লীগভুক্ত রাষ্ট্রগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে। আল আকসায় কোনো ধরনের হস্তক্ষেপ হলে তার প্রতিক্রিয়া শুধু জেরুজালেম বা ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা গোটা মুসলিম বিশ্ব জুড়ে নতুন উত্তেজনার জন্ম দেবে বলে সতর্ক করেছে আম্মান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, জেরুজালেম এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামান্য একটি উস্কানিও বড় ধরনের ধর্মীয় সংঘাতে রূপ নিতে পারে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্বেগের অন্যতম কারণ গত 23 জুলাইয়ের এক ঘটনা। সেদিন পূর্বের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ধর্মীয় ডানপন্থী ও বসতি স্থাপনকারী সহ 2000-এর বেশি ইসরায়েলি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে তারা ইহুদি রীতিতে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করে। জর্ডানের কর্মকর্তাদের মতে, আধুনিক ইতিহাসে আল আকসার বিদ্যমান ব্যবস্থার উপর এটি ছিল সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটি। তাদের অভিযোগ, এমন ঘটনা শুধু প্রচলিত নিয়ম লঙ্ঘনই নয়, বরং ভবিষ্যতে আল আকসা দখলে নেয়ার ইঙ্গিতও বহন করছে। আল আকসা কমপ্লেক্স, যা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, বহু দশক ধরে একটি বিশেষ ধর্মীয় সমঝোতার আওতায় পরিচালিত হয়ে আসছে। 1967 সালের যুদ্ধের পর থেকে কার্যকর এই স্ট্যাটাস কো অনুযায়ী মুসলিমরা সেখানে নামাজ আদায় করতে পারেন, কিন্তু ইহুদিরা প্রকাশ্যে প্রার্থনার অনুমতি নেই। একই সঙ্গে পবিত্র এই স্থানের ধর্মীয় তত্ত্বাবধান ঐতিহাসিকভাবে জর্ডানের হাশেমি রাজপরিবারের হাতে রয়েছে, যা পরবর্তীতে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিতেও স্বীকৃতি পায়। জর্ডান বলছে, এই ব্যবস্থাকে দুর্বল করার যে কোনো পদক্ষেপ বহু বছরের কূটনৈতিক ভারসাম্য ভেঙে দিতে পারে।
উদ্বেগ আরও বাড়িয়েছে আল আকসা সংলগ্ন এলাকায় ইহুদিদের বিশেষ পুলিশ ইউনিট গঠনে উদ্যোগের খবর। সেপ্টেম্বরে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে সামনে রেখে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জর্ডান। আল আকসাকে কেন্দ্র করে অতীতেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। 2000 সালে তৎকালীন ইসরায়েলি নেতা এরিয়াল শ্যারনের আল আক্কাস প্রাঙ্গণ সফরের পর দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়েছিল। 4 বছরের বেশি সময় ধরে চলা সেই সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারায় এবং পুরো অঞ্চল দীর্ঘ অস্থিরতার মধ্যে পড়ে। সেই অভিজ্ঞতাই বর্তমান পরিস্থিতি নিয়ে জর্ডানের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। তবে জর্ডানের দুশ্চিন্তা শুধু আল আকসা ঘিরেই সীমাবদ্ধ নয়। দেশটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কাও করছে। জর্ডান জানিয়েছে ফিলিস্তিনিদের জোরপূর্বক নিজ ভূমি থেকে সরিয়ে তাদের ভূখণ্ডে ঠেলে দেওয়ার যে কোনো চেষ্টা হবে একটি রেড লাইন। পানি বন্টন, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছেই। এরই মাঝে আল আকসা মসজিদ ঘিরে সৃষ্ট সংকট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তাকে বড় আকারে অস্থিতিশীল করতে পারে বলে গভীর সতর্কতা জানাচ্ছেন পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, গোটা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী এতে ক্ষুব্ধ হয়ে উঠবে। সব মিলিয়ে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। মার্ক জুকারবার্গকে 3 দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে দেশটির তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সচিব এস কৃষাণকে লেখা এক চিঠিতে কমিটি জানিয়েছে, ফেসবুক থেকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে মোদীর ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে। চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে জুকারবার্গকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। তা করতে ব্যর্থ হলে প্রকাশক হিসেবে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তারা এস কৃষাণের সঙ্গে দেখা করেছেন এবং এই ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন। গেল মাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় প্রধানমন্ত্রী মোদীর পোস্টটি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা হয়েছিল।